আমি বিয়ে করব না। আমি কবুল বলবো না। আমি এত বড় কলঙ্কের অধিকারিণী কখনোই হতে পারবো না। মেয়েটা একে একে এই শব্দগুলো উচ্চারণ করে। তার চোখে অশ্রু জমে আছে। সে চিৎকার করে এই কথাগুলো বলে। তবে তার এই কথাগুলো শুনে সামনে বসে থাকা লোকটার কিছুই যায় আসে না। লোকটি তখন নির্বিকারভাবে পকেট থেকে ফোন বের করে। একটুও দ্বিধা না করে মেয়েটার সামনেই ভিডিও ক্লিপ তুলে ধরে। তারপর দাঁত চেপে হুমকির স্বরে বলে, যদি বিয়ে না করো তবে তোমার ভালোবাসার ছোট ভাইজান আর এই দুনিয়ার আলো দেখতে পারবে না, বুঝলে? মেয়েটার বুকের ভেতরটা যেন মুহূর্তেই চিরে যায়। নিজের ভাইয়ের রক্তাক্ত দেহ চোখে ভেসে ওঠে। আতকে কেঁপে ওঠে সে। নিজের আত্মা যেন একদম শুষে নিল এই মুহূর্তে কেউ। কান্না গলায় চেপে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার ভাইজানকে আর কিছু করবেন না। আমি সব করব, আপনি যা বলবেন আমি সব করব, সব। লোকটা আয়েসে ফোনটি পকেটে ঢুকিয়ে পায়ের উপর পা তুলে বলে, সব তো করতেই হবে তোমায়, তবে আগে বিয়েটা করে নাও। তাড়াতাড়ি সাইন করো আর কবুল বলো। মেয়েটা চারপাশে তাকায়। তার চারপাশে দাঁড়িয়ে আছে নারী গার্ডরা। এরাও মেয়ে, কিন্তু চোখের সামনে অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দেখেও কিছু বলছে না। উল্টো এরাই তাকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে। আর রুমে শুধু কাজী এবং সেই লোক ছাড়া আর কেউ নেই। কাজী যখন রেজিস্ট্রি পেপার এগিয়ে দেন, তখন তার হাত কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে সাইন করে। এটা শুধু সাইন ছিল না, এটা তার জীবনের এক কলঙ্ক। যে কলঙ্কের বোঝা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। তখনই কাজী বলেন, মা, কবুল বলে ফেলো। মেয়েটার গলা চেপে ওঠে। কষ্টের মাঝে হাজারো শব্দ লুকিয়ে আছে, কিন্তু কবুল শব্দটি যেন বেরোতেই চায় না। চোখের সামনে ভাইয়ের রক্তাক্ত দেহ ভাসছে বারবার। চোখে অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ছে, থামছেই না। কিন্তু অবশেষে সে গলা দিয়ে অনেক কষ্টে একবার কবুল বলে। এই কবুল শব্দটা যেন তার সারা জীবনের এক অভিশাপ। এক সময় এই শব্দটি ছিল তার ভাবনায় নতুন কিছুর সূচনা, কিন্তু আজ সেটা এক কলঙ্কের সূচনায় পরিণত হলো। আবারও ভেতরে নিজের কষ্টকে চেপে ধরে তিনবার কবুল বলে। মেয়েটা তখন আর নিজেকে সামলাতে পারে না। তার শরীর ভেঙে পড়তে চায়। মনটা আর কুলিয়ে উঠতে চায় না। সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তবে কাঙ্ক্ষিত লোকটি ঠিকই তাকে আগলে ধরে, যেন তার অন্ধকার পৃথিবী থেকে একটুও শান্তি নেই। কোলে তুলে সাবধানে তাকে উক্ত মহল থেকে বেরিয়ে আসে এবং গাড়িতে তুলে নেয়। গাড়িটি দ্রুতই ছুটে যায় অজানা এক গন্তব্যে। 2 ঘন্টা পর, জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা বিলাসবহুল ঘরে আবিষ্কার করে। চারপাশে সোনালি রঙের ঝাড়বাতি, মখমলের পর্দা আর নরম বিছানার ছোঁয়া। মুহূর্তেই বুঝে যায় সে কোথায়। এটা বড় তালুকদার মঞ্জিল। এখানে সে শতবার এসেছে, 1000বার এসেছে। কিন্তু আজ এই মহল তার খুব অচেনা আর ভয়ঙ্কর মনে হচ্ছে। তবে নিজেকে দিকে পরখ করলো। যখনই খেয়াল করলো তার পরনে বোরখা নেই, সাদা একটা 3 পিস, তার মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। তার মন আতঙ্কে আবারও ভরে গেল। কি হয়েছে তার সঙ্গে? এসব নিয়ে যখন বিচলিত হয়ে আশেপাশে তাকায়, তখনই চোখে পড়ে একজনের উপর, যে সোফায় আরামে বসে আছে। লোকটির পরনে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা, গলায় একখানা সাদা চাদর ভাঁজ করে ঝুলানো। আর সেই লোকটি গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, কবুল। এহসান চাচা। লোকটি ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে আসে। তার চেহারায় এক অদ্ভুত ভঙ্গি। লোকটা তার সামনে এসে স্থির হয়ে বসে, শান্ত অথচ কঠোর কণ্ঠে বলে, আগে আমি তোমার চাচা ছিলাম, এখন আমি তোমার স্বামী। আর আমি তোমার আপন দাদার সন্তান নই। এই কথায় যেন সে স্থির হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তার আজ তার এই দিনটাও দেখতে হচ্ছে। যাকে কিনা সবসময় চাচা ভেবে এলো, সেই তাকে বাজেভাবে চক্রান্ত করে বিয়ে করলো। আর তার এমন একজনের সাথে বিয়ে হলো, যে কিনা বর্তমানে তার আপন পরিবারে ঘোর শত্রু। কিছুক্ষণ চুপ থাকার পর অনেক কষ্টে সে শান্ত কণ্ঠে বলে, আমি কি আপনার কোনো নিকৃষ্ট খেলার অংশ, নাকি আমার বাবা চাচার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কোনো মাধ্যম? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কোনো খেলার মতো তুচ্ছ নও, আবার তুমি প্রতিশোধের কোনো উপকরণও নও। তার ঠোঁট কাঁপে। তবুও সে সাহস করে বলে। তাহলে কি আমি? লোকটা এক মুহূর্ত চুপ করে থাকে। এরপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমার।
এতে সে এত কিছুর মধ্যেও তার ছেলের হাসি দিয়ে বলে, আল্লাহ, এ কি শোনালেন? আপনাদের মতো মানুষরূপী কুকুরদেরও আত্মা আছে? এতে সেই ব্যক্তি একটু রাগ দেখায় না, উল্টো তাকে তাচ্ছিল্য করেই বলে, একদম নিজের বাপ দাদার মতো হয়েছিস, স্বার্থপর আর মির্জাফর। আমরা যদি পশু হই তো তোর বাপ দাদাও পশু, যতই হোক এক রক্ত। আর যাই হোক, আমার বাপ চাচারা পথে ঘাটে যেখানে ইচ্ছে সেখানে খুন তো করে না, তাই আপনাদের সাথে তুলনা করবেন না। তোর বাপ চাচা খুনি না হলেও স্বার্থপর মির্জাফর ঠিকই, আর তুই সেই মির্জাফরদের সন্তান। এ, ও বুঝেছি। তা এখন কি আমায় মেরে ফেলবেন নাকি ভোগ করে মারবেন, কোনটা? লোকটা তার একদম নিকটে চলে আসে আর নিজের শাহাদাত আঙ্গুল তার ঠোঁটে রেখে ফিসফিসিয়ে বলে, শ্, চুপ, এভাবে বলতে নেই। তুই তো আমার আত্মার আগলে, তোকে মেরে ফেললে আমি আর বেঁচে রইব কি করে? আর রইল ভোগের কথা, তুই কোনো ভোগের জিনিস নোস, কিন্তু ভোগ আমি তোকেই করব। তবে ভোগ করে ফেলে দেব না, সারা জীবন রেখে দেব। এতে সে নিজের চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নেয়। অতঃপর চোখ খুলে লোকটার আঙ্গুল নিজের থেকে সরিয়ে দাঁত চেপে বলে, ভুলে যাবেন না, আমিও মুস্তফা তালুকদারের নাতনি, আর আপনাদেরই এক রক্ত। তাই আমার দিকে হাত বাড়ালে হাত কেটে রেখে দিব। লোকটা আবারও তার ছেলের হাসি দিয়ে বলে, বলেছিলাম না, একদম বাপদাদার মতো হয়েছিস। যারা কিনা কাজের বেলায় লুকিয়ে থাকে, কথার রাজ্যে রাজত্ব করে। আর বাকি রইল তোর দিকে হাত বাড়ানোর কথা। হাত তো অনেক আগের কথা, তোর সাথে সংসার করে 6-7টা সন্তানের বাপ হয়ে দেখাবো ইনশাল্লাহ। সব কিছুর আগে চলুন পরিচয় জেনে নিই। এই যে অচেনা রমণী, তার নাম মাহজাবিন মেহনুর। তাকে আমরা মেহনুর বলেই ডাকবো। ছোট তালুকদার মঞ্জিলের মধ্যমণি। তাদের বাড়ির পরিবেশ এমন যে একে একে বহু বছর ধরে নামেই যেন রয়েছে ইতিহাস। তার বয়স 19 এবং বর্তমানে মাদ্রাসায় আলেম জামাতে পড়াশোনা করছে। জীবনটা ঠিক মাধুর্যের মতো, কিন্তু তার মধ্যে এক গভীর শূন্যতা রয়েছে। মা নেই, তবে বাবা আছেন। তার বাবা মাজহারুল করিম তালুকদার, এক কথায় একজন সম্মানিত ব্যক্তি, যার প্রচারণায় গ্রামে শোনা যায় সম্মান, শ্রদ্ধা আর এক নীরব শক্তি। তবে গ্রামের সবার মধ্য নয়। মেহনুর 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। বড় ভাই মেহরাজ তালুকদার একজন ডাক্তার, বর্তমানে দেশের বাইরে, যেখানে জীবনের নানা রহস্য তাকে তার লক্ষ্যে পেতে চ্যালেঞ্জ জানাচ্ছে। ছোট ভাই মেহরুব তালুকদার পরিবারের ব্যবসা পরিচালনায় সম্পূর্ণভাবে জড়িত। সে যেন তার বাপদাদার স্বপ্নের উত্তরাধিকার। সব ধরনের ব্যবসায় অংশগ্রহণ করে নিজের অবদান রাখছে। এই এক অদৃশ্য যুদ্ধে টিকে থাকার লড়াই। মেহনুরের বাবা এবং তার চাচারা 6 জন, যার মধ্যে তার বাবা সবচেয়ে বড়, অভিভাবকের মতোই। তাদের মধ্যে প্রতিটি ব্যক্তি এক একটা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। তার চাচাদের মধ্যে 1 নম্বর তৌফিক আজিজ তালুকদার, 2য় নাম্বার যিনি কখনো অন্ধকারে আবার কখনো আলোতে, সবসময় এক শক্তিশালী পরিকল্পনার অধিকারী, আবু আজিম তালুকদার। 3য় চাচা, যার দিকে তাকালেই মনে হয় প্রকৃতির রহস্য তার হাতে খেলা করে, সাইফুল ইসলাম তালুকদার, যার চুপচাপ অবস্থান সত্ত্বেও অনেকে তাকে অবাক হওয়ার মতো কিছু বলতে জানে না, রফিকুল ইসলাম তালুকদার, যার চুপিসারো চালনায় কখনো শকুনি হয়ে ওঠে, কখনো সহানুভূতির প্রতীক, মনসুর আহমেদ তালুকদার, যার রাগই তার সব। তবে তার ফুপি বর্তমানে নেই। তার দাদা মোস্তফা তালুকদার একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি বর্তমানে গ্রামের 2য় গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। তবে আমি জানি এখন আপনাদের কাছে একটা জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কেন তাকে 2য় গ্রাম প্রধান বলা হলো? তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ গল্পেই জানতে পারবেন। মেহনুর আর তার ভাই সহ তার চাচাতো ভাই বোন 15 জন। মেহনুরের পরিবার একটা জমিদার পরিবারের অংশ, যেখানে তাদের প্রধান ব্যবসা কৃষি ও ভূমি পরিচালনা। তারা জমি চাষ, মাছ চাষ, পোল্ট্রি ফার্ম এবং বাণিজ্যিক পণ্য বিক্রির সাথে জড়িত। তার বাবা ও চাচারা স্থায়ী বাজারে কৃষিজ পণ্য, মাছ, মাংস বিক্রি করেন এবং হাজারো কারখানাও চালান। জমির উন্নয়ন এবং নির্মাণ কাজও তারা করেন। শুধু কি গ্রামে মোস্তফা তালুকদারের গ্রাম দিয়ে হবে না? নয়, তাই তো তার ছোট 2 ছেলে তাদের বড় ব্যবসায়িক কাজে লাগিয়ে দিয়েছেন। তবে এই জমিদারি পরিবারের মাঝে আবার কিছু অদৃশ্য খুনাখুনিও রয়েছে, নিজেদের মধ্যে, কিন্তু নিজেদের পরিবারের মধ্যে নয়। এই যে অচেনা লোক, তার নাম এহসান তালুকদার।
বয়স 28, কিন্তু বয়সের চেয়ে তার জীবনের সঙ্গতি এবং অর্জন আলাদা করে দাঁড় করিয়েছে। এক হাতে নিজের বিশাল ব্যবসা সামলায় আর অন্য হাতে বড় তালুকদার মঞ্জিলের সমস্ত কাজকর্ম পরিচালনা করে। তার মধ্যে এখানে রাজনীতি, ব্যবসা আর ব্যক্তিগত জীবন একসাথে গেঁথে গেছে। তবে এখানেই শেষ নয়, তার জীবন এক অদৃশ্য যুদ্ধের মতো। এহসানের বাবা মনিরুল তালুকদার একজন বিশিষ্ট ব্যক্তি, মোস্তফা তালুকদারের বড় ভাই। তিনি গ্রামের প্রধান মাতব্বর, যিনি শুধু গ্রাম প্রধানের দায়িত্বেই সীমাবদ্ধ নন, বরং তিনি গ্রামের উন্নয়ন, ন্যায় বিচার এবং সমাজের প্রতিটি সমস্যার সাথে যুক্ত। একসময় মোস্তফা আর মনিরুল দু ভাইয়ের পরিবার ছিল এক আনন্দময় পরিবার, কিন্তু কিছু কারণে আজ তাদের সম্পর্ক শুধুই শত্রুতা, বিদ্বেষ আর খুনাখুনির মধ্যেই রূপান্তরিত হয়েছে। এক সময় স্নেহময় সম্পর্ক এখন একখণ্ড মৃতদেহের মতো, যার প্রতিটি কোণই ছড়িয়ে পড়ে তাদের জীবনে। এহসান মেহনুরের চাচা সম্পর্কে। এহসান, এনাম ও ইমরান 3 ভাই আর 1 বোন। তাদের নাম মা এনিসা বেগমের আকারে রাখা। তাদের সবার মধ্যেই সবচেয়ে ছোট এহসান, আর তার ছোট বোন ছিল এশা সুলতানা। এশা সুলতানা যে কিনা মেহনুরের সাথে পড়াশোনা করছে। তার সম্পর্কটা ছিল আরো জটিল। দু পরিবারের মধ্যে হাজারো বিবাদ থাকলেও তারা গোপনে ভালো বন্ধু ছিল। তবে পরিবারদের ভেতরে ছিল এক কঠিন লুকানো দ্বন্দ্ব। এহসানের বাবা মনিরুল তালুকদার গ্রামের প্রধান মাতাব্বর। গ্রামে তাদের শব্দ এক বিশাল দাপট, কারণ তারা শুধু শক্তিশালী নয়, বরং ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাবশালী। তাদের পরিবারের ব্যবসা ছিল অনেক বড়। জমি, পাট, চিনি মিল সবই ছিল তাদের হাতে। গ্রামের মানুষ তাদের কথা মেনেই চলে, আর তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে সাহস পেত না কেউই। সেই শক্তির কারণে মনিরুল তালুকদারের পরিবারের নাম ছিল সবার মুখে। এই বড় তালুকদার মঞ্জিলের কেউ যদি 10টা খুন করেও বসে গ্রামের মানুষের সামনে, কিন্তু তাও কেউ একটা শব্দ বের করবে না মুখ থেকে, এতই দাপট তাদের। বর্তমান মেহনুর এহসানের এতটা জঘন্য কথা শুনে রাগে ফেটে পড়ে। তীব্র ক্রোধে সে এহসানের গলা চেপে ধরে, দাঁত চেপে বলে, লজ্জা করে না নিজের ভাতিজিকে বিয়ে করতে? লজ্জা লাগে না এমন বেশরম কথা বলতে? একটুও লজ্জা করে না? একটুও করে না? এহসান আবারও তার ছেলের হাসি দিয়ে তার অপমানের সুরেই বলে, না, লজ্জা করে না। নিজের বউয়ের সাথে বেশরমই কথা বলতে লজ্জা কাপুরুষদের করে, আমার না। আমি তো আর তোর বাপ চাচার মতো কাপুরুষ না, তাই লজ্জা করে না। আর নিজের বউয়ের সাথে যদি বেশরমই কথা না বলি, তবে কি পাড়ার লোকের সাথে বেশরমই কথা বলবো? বল। মেহনু চিৎকার করে ওঠে, তার চোখে ক্ষোভের আগুন জ্বলছে। আপনি এতটা নীচ মানুষ, এতটা নীচ, এতটা নীচ যে নিজের ভাতিজাকে বিয়ে করেছেন, তাও জোর করে। এহসান মেহনুর থেকে নিজের কলা ছাড়িয়ে নিতে নিতে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ছিলেন। এতে মেহনুর এতটাই রেগে যায় তার শরীর কেঁপে ওঠে। সে এহসানের থুতনি নিজের হাতে নিয়ে চেপে ধরে, চোখে ক্ষোভের আগুন নিয়ে বলে, খবরদার এতটা নোংরা মুখে আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মতো পবিত্র মানুষের নাম নেবেন না, মুখ ঝলসে যাবে। এহসান মেহনুরের হাত নিজের থেকে সরিয়ে মেহনুরের হাত চেপে ধরে, দাঁত চেপে বলে, এই এহসান তালুকদারের শরীরে স্পর্শ করা তো দূরের কথা, কেউ একটা লোমও স্পর্শ করার সাহস পায়নি আজ অব্দি। কিন্তু তুই এই এহসান তালুকদারের কলার চেপে ধরেছিস, থুতনিও চেপে ধরেছিস। শুধু তোর ছায়া আমার জন্য হালাল বলে আজ তোকে ছেড়ে দিলাম, হয়তো। মেহনুর নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, দাঁত চেপে বলে, নয়তো কি, নয়তো কি? আপনি একটা পশু, একটা জানোয়ার। এহসান মেহনুরের হাত আরো শক্ত করে চেপে ধরে, বলে, নয়তো এই 2 হাত এখন এই মাটিতে থাকতো, শরীরে নয়। আর আমি পশু, জানোয়ার যাই হই, এই পশুরই আত্মার আগলে তোকে সারা জীবন থাকতে হবে, মনে রাখিস। মেহনুর নিজের দিকে একবার তাকায়, অতঃপর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে বলে, আমার কাপড় কে চেঞ্জ করেছে? এহসান সোজাসাপটা উত্তর দেয়। আমি। মেহনুরের আত্মা কেঁপে ওঠে, চিৎকার করে বলে, তোর এত বড় সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করা? বল। এহসান কঠোর গলায় বলে, নিজের সীমা পার করিস না মেহনুর। আমি তোর স্বামী, সম্মান দিয়ে কথা বল। আর তোর সর্বাঙ্গে স্পর্শ করার তাগিদ আমার আছে। মেহনুর পাগল হয়ে যাচ্ছে, নিজের মাথা নিজে চেপে ধরে বলে, আমি মানি না এই বিয়ে, মানি না এই স্পর্শের অধিকার। আমি চাই না কোনো নোংরা হাত আমার শরীরের
পবিত্রতা নষ্ট করুক। আমি সব সময় কোনো পবিত্র হাতের স্পর্শ পেতে চেয়েছিলাম, কিন্তু এখন এই বলে ঢুকরে কেঁদে ওঠে মেহনুর। এহসান মেহনুরের চোখের জল জোর করে মুছতে মুছতে বলে,